গল্পের শুরুতে বলা হয় যে চেস্টার্স মিল নামের একটি শহর আগে সাধারণ শহরের মতোই ছিল, কিন্তু তারপর সেখানে এমন কিছু ভয়ঙ্কর আর ভীতিকর ঘটনা ঘটতে শুরু করে যে পুরো শহরটা নরকের চেয়েও খারাপ হয়ে যায়। কিন্তু শেষমেশ সেখানে এমন কি সব খতরনাক ঘটনা ঘটতে শুরু করলো চলুন জানা যাক। গল্পের শুরু হয় বারবি নামের এক ছেলেকে দিয়ে, যে জঙ্গলে একটা ডেড বডি কবর দিচ্ছিল। বারবি সেখানকার লোকাল বাসিন্দা ছিল না, আর বারবির কপালে থাকা আঘাত দেখে মনে হচ্ছিল যে মৃত লোকটির সাথে তার বেশ লড়াই হয়েছে। লোকটিকে কবর দেওয়ার পর বারবি তার কারে করে শহর থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু তখনই তার দেখা হয় শেরিফ নামের পুলিশ অফিসারের কারের সাথে। তাকে দেখে সে একটু ভয় পেয়ে যায়, যার ফলে তার অ্যাটেনশন ড্রাইভিং থেকে সরে যায়। তবে সে কোনোভাবে পুলিশের কাছ থেকে বেঁচে যায়। কিন্তু তখনই কিছু গরু রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল। তাদের বাঁচানোর জন্য বারবি তার কারকে হঠাৎ করে ঘুরিয়ে দেয়, যার ফলে সে গরুতে ভর্তি একটা ক্ষেতে পৌঁছে যায়। এতে সে একটু আঘাত পায়। কয়েক সেকেন্ড পর সেখানে আর্তকোয়েকের কারণে মাটি জোরে জোরে কাঁপতে শুরু করে। হঠাৎ আকাশ থেকে একটা জিনিস বারবির সামনে এসে নিচে পড়ে, আর সবকিছু শান্ত হয়ে যায়। বারবি দেখে যে আকাশ থেকে পড়া ওই জিনিসের কারণে গরুগুলো টুকরো টুকরো হয়ে কেটে গেছে। সে ভয় পেয়ে ওই জিনিসটাকে ছুঁতে যায়। তখন সে বুঝতে পারে যে সেটা একটা ইনভিজিবল ওয়াল, যেটা এতটা শার্প ছিল যে এর কারণে অনেক ঘরও টুকরো হয়ে কেটে গিয়েছিল। তখনই সেখানে জো নামের একটা ছেলে এসে তাকে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা। বারবিও ওই ইনভিজিবল দেয়াল দেখে শক হয়ে যায়। অন্যদিকে শেরিফ আর লিন্ডা খবর পায় যে পুরো টাউনের পাওয়ার সাপ্লাই কেটে গেছে, ফোন লাইনস বন্ধ হয়ে গেছে, আর ইন্টারনেটও কাজ করছে না। এমনকি সব স্যাটেলাইট কানেকশনসও কাজ করা বন্ধ করে দিয়েছিল। তখনই শহরের উপর দিয়ে উঠতে থাকা একটা প্লেন ওই ইনভিজিবল ওয়ালের সাথে ধাক্কা খেয়ে ক্র্যাশ হয়ে যায়, যা দেখে মানুষ আরো বেশি ভয় পেয়ে যায়। আর এটা কনফার্ম হয়ে যায় যে এটা শুধু একটা ইনভিজিবল দেয়াল নয়, বরং একটা রাউন্ড শেপ ডোম, অর্থাৎ গম্বুজ, যা অন্যদিকে আমরা রেডিও স্টেশনে ফিল আর তার অ্যাসিস্ট্যান্ট ডুডিকে দেখতে পাই, যারা সিগন্যাল আনার চেষ্টা করছিল। তারা দুজনেই একটু কনফিউজ ছিল যে হঠাৎ সিগন্যাল কেন চলে গেল। ফিলের মনে হয় যে এটাই তাদের স্টিরিও রেটিংস হাই করার ভালো সুযোগ, তাই তারা দুজনেই সিগন্যাল ঠিক করার কাজে লেগে যায়। অন্যদিকে ডোমের অন্যদিক থেকে একটা ফায়ার ট্রাক আসছিল, যাকে দেখে বারবি ট্রাকওয়ালাকে এই ইনভিজিবল ওয়ালের দিকে ইশারা করে তাকে থামিয়ে ক্র্যাশ হওয়া থেকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর সেখানে ইনভেস্টিগেশন করার জন্য কিছু পুলিশ আসে, কিন্তু এই ইনভিজিবল ডোমকে বোঝা তাদের কম্য নয়। এই সময় সেখানে শহরের একজন কাউন্সিলম্যান, যার নাম বিগ জিম ছিল, সেও পৌঁছায়, কিন্তু সেও এই ডোমের ব্যাপারে কিছুই বুঝতে পারে না। এখানে পুলিশ ইনফরমেশন পায় যে শহরের দিকে আসার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ওই ডোমের কারণে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। এখান থেকে একটু দূরে ঘরে জুনিয়র নামের একটা ছেলে এনজি নামের একটা মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছিল। এনজি পেশায় নার্স ছিল, আর জোর বড় বোনও ছিল। ইন্টিমেট হওয়ার পর জুনিয়র এনজিকে বলে যে সে তাকে খুব ভালোবাসে, কিন্তু এনজি বলে যে সে তার জন্য এমন কিছু ফিল করে না। এতে জুনিয়রের মন ভেঙে যায়, আর তাদের দুজনের মধ্যে তর্ক শুরু হয়। এখানে তাদের তর্ক এত বেড়ে যায় যে এনজি তাকে থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। এরপর আমরা তিনজনের একটা ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে মা ক্যারোলিন, অ্যালিস আর তাদের দুজনের মেয়ে নুরি এই টাউনের দিকে যাচ্ছিল। তাদের এই খবর ছিল না যে দোম ওই টাউনকে কভার করে রেখেছে। অন্যদিকে আমরা জুলিয়া নামের একজন ইনভেস্টিগেটিভ রিপোর্টারকে দেখতে পাই, যার চেস্টার্স মিল শহরে খুব নাম ছিল। একদিন এক মহিলা তাকে একটা সিক্রেট খবর দেওয়ার জন্য কল করে। ওই মহিলা তাকে জানায় যে সে এই উইকে চেস্টার্স মিলে প্রোপেন ভর্তি 6টা ট্রাক যেতে দেখেছে, আর তার মতে এত বড় কোয়ান্টিটিতে প্রোপেনের মতো ফুয়েল শহরে আসা কোনো খতরনাক প্ল্যানের অংশ হতে পারে। জুলিয়া ওই মহিলাকে এই ব্যাপারে ইনভেস্টিগেশন করার কথা দেয়, কিন্তু সে তার কাজে বেশি বিজি থাকার কারণে সেদিকে অ্যাটেনশন দিতে পারে না। অন্যদিকে বিগ জিম রেডিও স্টেশনে গিয়ে ইমার্জেন্সির অ্যানাউন্সমেন্ট করে। ক্যারোলিন, যে এলিস আর নুরির সাথে শহরে আসছিল, সে এই অ্যানাউন্সমেন্ট শুনে নেয়, কিন্তু তাদের মনে হয় যে এটা কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, তাই তারা এই অ্যানাউন্সমেন্টে পাত্তা দেয় না, আর তাদের কার ডোমের সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে যায়, কারণ তার আগে অন্য দিক থেকে আসা একটা ট্রাক দোমের সাথে ধাক্কা খেয়ে ক্র্যাশ হয়ে যায়, যা দেখে সে সাথে সাথে তার কারে ব্রেক কষে। এত বড় ইনসিডেন্ট দেখে নুরির খিঁচুনি শুরু হয়, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু অজ্ঞান হওয়ার আগে সে কোনো পিঙ্ক স্টারের কথা বলে। এবার এখান থেকে নুরিকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়, যা টাউনে হওয়া ঘটনাগুলোতে আহত লোকেদের দিয়ে ভর্তি ছিল। অন্যদিকে জুলিয়া আর বারবি আহত লোকেদের হসপিটালে নিয়ে আসছিল। এই হসপিটালে জুলিয়ার হাজব্যান্ডও ডাক্তার ছিল। সে তার সাথে দেখা করতে যায়, কিন্তু ওই সময় তার হাজব্যান্ড
হাজব্যান্ড হসপিটালে ছিল না। হসপিটালে জুলিয়া জানতে পারে যে তার হাজব্যান্ড সানডেতে কখনো কাজ করে না, কিন্তু সে জুলিয়াকে সবসময় মিথ্যা বলে আসছিল। হসপিটালের বাইরে আমরা বারবি আর এনজিকে দেখা করতে দেখি। দুজনকে একসাথে দেখে জুনিয়রের ভেতর একটা অদ্ভুত হিংসা জন্ম হয়। এদিকে এবার টাউনের বর্ডারগুলো সৈন্যদের দ্বারা সিল করে দেওয়া হয়। অনেক সায়েন্টিস্ট আর এক্সপার্টরাও এই অদ্ভুত বিপদের আসল কারণ বুঝতে পারে না। তবে কয়েক ঘন্টা পর বিগ জিম প্রোপেনের ব্যাপারে কথা বলার জন্য শেরিফের সাথে দেখা করে। এখানে তাদের কথা শুনে আমরা বুঝতে পারি যে তাদের এই ডোমের ব্যাপারে আগে থেকে একটু আধটু জানা ছিল, কিন্তু তারা এটা নিয়ে খোলামেলা কথা বলছিল না। অন্যদিকে বারবির ওই টাউনে একদিনের জন্য থাকার কথা ছিল, আর তার কাছে থাকার কোনো জায়গা ছিল না, তাই সে তার কারে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তখনই জুনিয়র তার কাছে আসে আর তাকে এনজির থেকে দূরে থাকতে বলে। ধীরে ধীরে তার কথা হুমকিতে বদলে যায়। বারবি অবাক হয় যে আসলে তার ভুলটা কোথায়। এরই মধ্যে সেখানে জুলিয়া চলে আসে, যার ফলে তারা ঝগড়া বন্ধ করে দেয়। এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই যে টাউনের এমন অবস্থা নিয়ে উদাসীন থেকে এক জায়গায় কিছু টিনেজার্স পার্টি করছিল। এদের মধ্যে জো ছিল। জো একটা ছেলের সাথে সেখানকার অবস্থা নিয়ে কথা বলতে শুরু করে, কিন্তু হঠাৎ জোর খিচুনি হতে শুরু করে আর সে পিঙ্ক স্টারের ব্যাপারে কথা বলতে শুরু করে, যেমনটা আগে নুরি বলেছিল। অন্যদিকে জোর বোন এনজি ঘরে একা থাকে। তখনই হঠাৎ তার ঘরে জুনিয়র ঢুকে তাকে কিডন্যাপ করে তার বাবার ভাঙাচোরা শেল্টারে নিয়ে যায়। এখানে সে তাকে জানায় যে আমি শহরকে কভার করা এই ডোমের ব্যাপারে জানি। এখানে এনজি তার কাছ থেকে এটাও জানতে পারে যে বিগ জিমি জুনিয়রের বাবা। জুনিয়র এনজিকে এটাও জানায় যে তার বাবা নিজের ফ্যামিলির সিকিউরিটি নিয়ে সব সময় চিন্তিত থাকতেন, তাই তিনি ফ্যামিলির জন্য শেল্টার বানিয়েছিলেন। অন্যদিকে জুলিয়া বারবিকে তার ঘরে থাকার জন্য নিয়ে আসে। তখনই হঠাৎ বারবির নজর জুলিয়ার হাজব্যান্ডের ফটোর উপর পড়ে আর সে রিয়ালাইজ করে যে এটা সেই লোক যাকে সে সকালে মেরেছিল। অন্যদিকে লিন্ডা আর শেরিফ সমস্ত ভেহিকেলের ওপর নজর রাখছিল, যাতে কেউ ভুল করেও এই ডোমের সাথে ধাক্কা না খায়। তখনই হঠাৎ শেরিফের অ্যাটাক আসে আর সে ওখানেই মারা যায়। এবার এখান থেকে আমাদের সকালের ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে বারবি টাউনে জুলিয়ার হাজব্যান্ড যে ডাক্তার ছিল তার সাথে দেখা করতে এসেছিল। সে তার সাথে কিছু পেমেন্টের ব্যাপারে কথা বলে, কিন্তু ডক্টর তাকে পেমেন্ট দিতে অস্বীকার করে, যার কারণে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায় আর অ্যাক্সিডেন্টালি বারবি তাকে গুলি করে দেয়। বারবি জানতো যে সে তাকে ভুলবশত মারলেও সে সাজা পাবে, আর এর থেকে বাঁচার জন্য সে তার বডি জঙ্গলে কবর দিয়ে দেয়। এদিকে প্রেজেন্টে সকালে উঠে বারবি দেখে যে তার গলার চেইন গায়েব, তাই সে জুলিয়াকে এর ব্যাপারে জিজ্ঞাসা করে। জুলিয়া তাকে বলে যে সে তার চেইন খুঁজে তাকে দিয়ে দেবে, আর তখনই বারবির মনে পড়ে যে ওই চেইনটা ওই ক্যাবিনেই পড়ে গিয়েছিল যেখানে সে তার স্বামীকে মেরেছিল। অন্যদিকে জো তার ফ্রেন্ড বেনের সাথে ছিল, যে গতরাতে সিজারের সময় তার সাহায্য করেছিল। বেন জোকে ওই পিঙ্ক স্টারের ব্যাপারে জিজ্ঞাসা করে, যেটা সে রাতে খিচুনি হওয়ার সময় বলেছিল, কিন্তু জো তার ব্যাপারে কিছুই মনে পড়ছিল না। অন্যদিকে রেডিও স্টেশনে ডুডি একটা স্পেশাল ডিভাইসের সাহায্যে ডোমের বাইরের লোকেদের সাথে কন্ট্যাক্ট করতে সাকসেসফুল হয়ে যায়। সে সোলডিয়রদের নিজেদের মধ্যে কথা বলতে শুনতে পাচ্ছিল, কিন্তু সে তাদের কিছু বলে না। সেখানে সোলজাররাও কনফিউজ ছিল যে আসলে এই ইনভিজিবল ওয়াল কি। অন্যদিকে বিগ জিম রেস্টুরেন্টে বসে ব্রেকফাস্ট করছিল যে লিন্ডা সেখানে এসে তাকে শেরিফের মৃত্যুর খবর শোনায়, যার ফলে তারা সাথে সাথে বাংকারের ডেড বডিজ কবর দেওয়া লোকটির কাছে যায়, যার নাম লেস্টার ছিল। অন্যদিকে এনজি শেল্টারে কাউকে সাহায্যের জন্য ডাকার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সে সফল হয় না। তখনই জো সেখানে আসে আর তাকে চেন দিয়ে বেডের সাথে বেঁধে দেয়। অন্যদিকে বিগ জিম লেস্টারকে নিজের সাথে নিয়ে আসে, যে শেরিফেরই বন্ধু ছিল। শেরিফের মৃত্যুতে সে খুব দুঃখিত আর চিন্তিত হয়ে পড়ে। যখন লিন্ডা তাদের আশেপাশে থাকে না, তখন সে আর বিগ জিম গত মাসে হওয়া প্রোপেনের ইম্পোর্টের ব্যাপারে কথা বলে, যে প্রোপেনের ইম্পোর্টে তাদের তিনজনেরই হাত ছিল আর তারা টাউনের লোকেদের কাছ থেকে এই কথাটা লুকিয়েছিল। শেরিফের মৃত্যুতে এটা কনফার্ম হয়ে যায় যে সে প্রোপেন ইম্পোর্টে তাদের ইনভলভমেন্টের ব্যাপারে কাউকে কিছু বলতে পারবে না, যেটা তাদের জন্য ভালো খবরও ছিল। এই দিন পরে লিন্ডা পুলিশ স্টেশনে আসে, তো দেখে যে বিগ জিম শেরিফের অফিসে কিছু খুঁজছে। লিন্ডা জিজ্ঞেস করাতে জিম তাকে বলে যে সে সেখানে শেরিফের প্রপার্টির পেপারস খুঁজছে, কিন্তু আসলে সে সেখানে প্রোপেনের ইম্পোর্টের সাথে জড়িত পেপারস খুঁজতে এসেছিল, যা তাকে আর লেস্টারকে বিপদে ফেলতে পারত। সে সাথে সাথে বাইরে এসে শেরিফকে জানায় যে আমার মনে হয় ওই পেপার শেরিফের বাড়িতে হবে। সেগুলো আনার জন্য সে লেস্টারকে সাথে সাথে তার বাড়িতে পাঠায়। এরই মধ্যে জুলিয়া তাড়াতাড়ি রেডিও স্টেশনে ডুডির কাছে যায়, যেখানে সে দেখে যে তারা ডিভাইসের মাধ্যমে ডোমের বাইরে দাঁড়িয়ে
দাঁড়িয়ে থাকা সৈন্যদের কথাবার্তা শুনতে পাচ্ছে। তাদের কথা শুনে জুলিয়া জানতে পারে যে তারা মাটি খুঁড়ে ডোমকে বাইরে বের করার চেষ্টা করছে, কিন্তু তারা এই কাজে সফল হতে পারছে না। এরপর জুলিয়ার রেডিওর মাধ্যমে পুরো টাউনে খবরটা ছড়িয়ে দেয়, যার ফলে লোকেদের মধ্যে ভয় তৈরি হয় আর লোকেরা ঘাবড়ে যায়। সায়েন্টিস্টরা এটা দেখার চেষ্টা করে যে ডোমের ওপর জলের কি এফেক্ট হয়, কিন্তু জো দেখে যে এই ডোম একটা ছাঁকনির মতো। সে বেনকে জানায় যে এই ডোমের ভেতর দিয়ে একদম সামান্য জল এপার ওপার যেতে পারে। অন্যদিকে বারবি নিজের চেইন খুঁজতে জুলিয়ার হাজব্যান্ড ডক্টরের কেবিনে যায়। সেখান থেকে তার চেইন পাওয়া যায়, কিন্তু তখনই জুনিয়র সেখানে এসে তাকে দেখে নেয়। জুনিয়র তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি এনজির সাথে শুয়েছো? এখানে বারবির মনে হয় যে হয়তো সে তাকে চেইন খুঁজতে দেখে নিয়েছে, আর তাই সে জুনিয়রকে এমনি এমনি ওখান থেকে যেতে দিতে পারে না। তাই সে জুনিয়রকে খুব খারাপভাবে পেটাতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই যে লেস্টার শেরিফের বাড়িতে পৌঁছে প্রোপেন ইম্পোর্টের পেপারস খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর সে ওই পেপারগুলো ড্রয়ারে পেয়ে যায়। তখনই সে ওগুলো পুড়িয়ে দেয়। যখন ওখান থেকে যেতে লাগে তখন তার পা লাগায় পেপারসের আগুন বাড়ির পর্দায় লেগে যায়, যার ফলে আগুনের শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে আর পুরো ঘর জ্বলতে শুরু করে। এটা দেখে তাড়াতাড়ি অনেক মানুষ জমা হয়ে যায় আর আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু ফায়ার ট্রাক ছাড়া আগুন নেভানো অসম্ভব ছিল। যদি তারা ঘরটিকে জ্বলতে দিত তাহলে ডোমের ভেতরের টেম্পারেচার অনেক বেড়ে যেত, যার ফলে লোকেদের প্রাণও যেতে পারত। তাই সবাই মিলে আগুন নেভানোর কাজে লেগে যায়। বারবি লোকেদের আগুন নেভানোর কাজে লিড করে। তখনই লিন্ডা ঘরের ভেতর থেকে লেস্টারের চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে ভেতরে গিয়ে তাকে টেনে বাইরে বের করে আনে আর ট্রিটমেন্টের জন্য ডক্টরের কাছে পাঠিয়ে দেয়। এখানে লোকেরা আগুন নেভানোর কাজে 1 ঘন্টার পরও সাকসেসফুল হয় না, উল্টে আগুন আরো বেড়ে যায়। শেষে জিম লোডার নিয়ে আসে আর ঘরটাকে ভেঙে দেয়। তখন গিয়ে আগুন শান্ত হয়। এরপর সব ক্লান্ত লোকেরা জড়ো হয়। তাদের মধ্যে পল নামের একজন পুলিশওয়ালা ফ্রাস্ট্রেটেড হয়ে বলে যে আমরা সবাই এই ডোম থেকে কখনো বাইরে বের হতে পারবো না, কারণ এই ডোম আগুন থেকে যে ধোঁয়া বেরিয়েছে তাকে বাইরে বের হতে দিচ্ছে না। সে বলে যে আমরা সবাই এই ডোমের ভেতরেই মরতে চলেছি। একথা বলতে বলতে সে শূন্যে গুলি চালিয়ে দেয়, যা ডোমে ধাক্কা খেয়ে অন্য একজন পুলিশওয়ালার গায়ে লাগে আর সে সাথে সাথে মারা যায়। এখানে পলকে অ্যারেস্ট করে নেওয়া হয়। অন্ধকার নামলে জো আর তার বন্ধু স্কেটিং এর জন্য যায়। তখনই সেখানে নুরি জোর কাছে এসে তাকে বলে যে তার ফোন চার্জ করতে হবে। জো তাকে তার বাড়িতে নিয়ে যায়, কারণ তার বাড়িতে জেনারেটর ছিল, যা ওই টাউনের গুণাগুন্তি কয়েকটা বাড়িতেই ছিল। অন্যদিকে লিন্ডা পলকে জেলে নিয়ে আসে। সেখানে কিছু লোক পুলিশ স্টেশনের বাইরে প্রোটেস্ট করছিল। আসলে তারা পুলিশের ফালতু সিস্টেমের বিরোধিতা করছিল। জিম তাদের সবাইকে এই বলে শান্ত করে যে দরকার পড়লে তাদের সবার সাহায্য করা হবে। লক আপে বন্দী হওয়ার পর পলের হার্ট অ্যাটাক আসে, যার কারণে লিন্ডা তার সাহায্যের জন্য দৌড়ে ভেতরে যায়। কিন্তু তখনই সে বুঝতে পারে যে পল শুধু অ্যাটাক আসার অ্যাক্টিং করছিল। এই সুযোগের ফায়দা তুলে পল তাকে ধাক্কা দিয়ে তাকে লক আপে বন্দী করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বুনকারে জুনিয়র আবার এনজির কাছে যায়। এনজি বুঝে গিয়েছিল যে যদি তাকে এখান থেকে বেরোতে হয় তবে তাকে জুনিয়রকে মিথ্যে জালে ফাঁসাতে হবে। তাই সে তার সাথে নিজের ছোটবেলার স্মৃতি শেয়ার করে, যখন তারা দুজনে একটা বন্ধ টানেলে যেত, আর বলে যে হতে পারে ডোমের টানেলে কোনো এফেক্ট হয়নি, তাহলে তারা বাইরে যেতে পারে। এখানে এনজি ভাবে যে এখন সে তার প্রেমের জালে ফেঁসে গেছে, তো হয়তো সে তাকে ছেড়ে দেবে, কিন্তু এমন কিছু হয় না। জুনিয়র একাই ওই টানেলে যাওয়ার প্ল্যান বানায়। অন্যদিকে জিম যখন পুলিশ স্টেশনে আসে তখন সে পলের জায়গায় লিন্ডাকে লক আপে বন্দি অবস্থায় দেখে সে সাথে সাথে তাকে লক আপ থেকে বাইরে বের করে। তারা জানতে পারে যে পল নিজের সাথে একটা রাইফেল আর কিছু গুলি নিয়ে গেছে। লিন্ডার সাথে সাথে তার খোঁজে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে, কারণ সে জানতো যে পল প্রায় শিকার করতে জঙ্গলের দিকে যেত। অন্যদিকে জিম পলকে ধরার জন্য একটা টিন তৈরি করে। অন্যদিকে রেস্টুরেন্টে বসে ক্যারোলিনের নুরির জন্য চিন্তা হচ্ছিল, কারণ সে গতরাতে নিজের 2 মাকে না জানিয়ে জোর বাড়িতে থেকে গিয়েছিল। অন্যদিকে জিম লোকেদের পলকে খোঁজার জন্য তার টিম জয়েন করতে বলে। সে বারবিকেও তাদের সাথে চলার কথা বলে, কারণ সে আগুন নেভানোর সময় ভালো লিডার প্রমাণিত হয়েছিল। এরপর তারা জঙ্গলে যেতে শুরু করে। রাস্তায় বারবি নিজের কোয়ালিটি দেখাতে দেখাতে তাদের বলে যে সে মিলিটারিতেও ছিল। অন্যদিকে জুলিয়া জুনিয়রকে টানেলের দিকে যেতে দেখে। সে তাকে থামিয়ে জিজ্ঞাসা করে যে সে ব্যাকপ্যাক করে কোথায় যাচ্ছে, কিন্তু জুনিয়র খুব তাড়াহুড়োয় ছিল আর সে নার্ভাসও ছিল। সে বলে যে আমি শুধু এখানেই কাছে আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। এতে জুলিয়ার সন্দেহ তার উপর আরো বেড়ে যায় আর সে পিছু করতে করতে টানেল
টানেল পর্যন্ত পৌঁছে যায়। অন্যদিকে জোর বাড়িতে জো আর নুরি একসাথে ব্রেকফাস্ট করছিল। জো এর আগে কখনো কোনো মেয়ের সাথে একা থাকেনি, তাই সে একটু নার্ভাস ফিল করছিল, যেখানে নুরি কনফিডেন্ট ছিল আর কথাবার্তাতেও বেশ চটপটে ছিল। তখনই বেন আরো দুটো মেয়েকে নিজের সাথে নিয়ে তার বাড়িতে চলে আসে, যাদের ফোন চার্জ করার ছিল। তাদের ইমপ্রেস করার জন্য বেনকে জেনারেটর ইউজ করতে হতো, যার জন্য জো বেনকে একটু অনিচ্ছা সত্ত্বেও পারমিশন দিয়ে দেয়, কারণ ওই টাউনে জেনারেটর একটা খুব কাজের জিনিস ছিল আর এভাবে তার মিসইউজ করা তার ঠিক মনে হচ্ছিল না। অন্যদিকে জঙ্গলে আমরা দেখতে পাই যে সার্চ টিম পলকে খুঁজে নেয়, কিন্তু এই সময় পল একটা ছেলের পায়ে গুলি করে দেয়। অন্য ছেলেটিও তাকে সামলানোর জন্য ওখানেই থেকে যায় আর জিম আর বারবি পলের পেছনে দৌড়ায়। অন্যদিকে জুনিয়র টানেলের শেষ প্রান্তে পৌঁছে যায়, যেখানে পৌঁছে সে জানতে পারে যে ডোম টানেলকেও কভার করে রেখেছে। সে দেয়ালের একদম কাছে পৌঁছে যায়, যার ফলে তার টর্চ জ্বলে ওঠে। তখনই জুলিয়া সেখানে এসে তাকে অন করে। জুলিয়াকে দেখে জুনিয়রের খুব রাগ হয়, কারণ সে তার পিছু করছিল। এই কথাতে জুনিয়র পাগলদের মতো ওই ইনভিজিবল ওয়ালে ঘুষি মারতে শুরু করে, যা থেকে জুলিয়া তাকে আটকায়। তারপর দুজনে বসে কথা বলতে শুরু করে। জুলিয়া তাকে জানায় যে নিজের পাস্টে করা একটা ভুলের কারণে সে জার্নালিস্টের এই ফালতু জবে ফেসে গেছে। অন্যদিকে জোর বাড়ির লোকেদের দিয়ে ভরে যায়, যারা নিজেদের দরকারের জন্য তার জেনারেটর ইউজ করতে এসেছিল। একটা বখাটে ছেলে লোকেদের জেনারেটর ইউজ করার বদলে টাকা আদায় করার চেষ্টা করে, যেটা তার ছিলই না, কিন্তু তার বিরুদ্ধে কথা বলার মতো সাহস কারো ছিল না। এটা দেখে নুরি সবকিছু হ্যান্ডেল করার জন্য এগিয়ে যায়, কিন্তু সিচুয়েশন আরো বেশি গরম হয়ে যায়। কিন্তু এর আগে যে কিছু ভুল হতো তখনই কারেন্ট চলে যায়। নুরি এই কথাতে খুব খুশি হয় যে জো ওই তর্কে তার সাথ দিয়েছে। অন্যদিকে জঙ্গলে বারবি আর জিম পল পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু পল নিজের রাইফেল বের করে রেখেছিল, যা দিয়ে সে জিমকে মারতেই যাচ্ছিল যে তখনই পেছন থেকে লিন্ডা এসে তাকে শট করে দেয়। অন্যদিকে ক্যারোলিন জোর বাড়িতে গিয়ে নিজের মেয়ে নুরির সাথে দেখা করে আর তাকে বোঝায় যে তার একটু রেসপন্সিবল হওয়া উচিত। তার বকুনি শুনে জো আর নুরি একে অপরের হাত ধরে নেয়, যার ফলে একটা এক্সচেঞ্জ স্পার্ক তৈরি হয় আর এই সময় দুজনেরই খিঁচুনি শুরু হয়। তারা দুজনে একসাথে কোনো পিঙ্ক স্টারের ব্যাপারে কথা বলছিল। অন্যদিকে জুনিয়র শেল্টারে এনজির কাছে যায়, কিন্তু এবার তার হাতে ফার্স্ট এইড কিট ছিল। এনজি তার ক্ষতে মলমপট্টি করে আর লুকিয়ে কাচি নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে জুলিয়া আর বারবি সারাদিনের ক্লান্তির পর ফিরে ঘরে আসে, কিন্তু জুলিয়া জুনিয়রের কথা শোনার পর থেকেই বারবির উপর সন্দেহ করতে শুরু করেছিল। আর যখন বারবি স্নান করতে যায় তখন জুলিয়া তার জিনিসপত্র চেক করতে শুরু করে। বন্ধুরা, আমি নিশা, আপনারা দেখছিলেন সিনি এক্সপ্রেস চ্যানেল। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের এই আন্ডার দ্য ডোম সিরিজটা এ পর্যন্ত কেমন লাগলো, এই সিরিজের নেক্সট এপিসোড আনবো কিনা কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান।